আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স 4th ইয়ারের থিওরি অফ নাম্বারসের উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি অনেক বছর বোর্ড পরীক্ষায় এসেছে, অর্থাৎ দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি 12, 16, আবার 23-এও আসছে, 14-তে আসছে, 18-তে আসছে, 20-এ আসছে, অর্থাৎ 25-এ আসার সম্ভাবনা রয়েছে। এটা আজকে আমরা আলোচনা করব। তাহলে এটা কি বলছে যে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটি, অর্থাৎ জেড এর ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ কর। এটা এখন আমরা প্রমাণ করব। খাতায় উঠে রাখলাম যে ইউক্লিডীয় ধাপটা কিভাবে নির্ণয় করা হয়। প্রথমে হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া নির্ণয়ের প্রত্যেক ধাপে কি করবে, ভাগশেষ পরবর্তী ধাপে ব্যবহার করা হয়, আর যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। এটি হচ্ছে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার নিয়ম। এখন উপপাদ্য 3, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয়ের ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ করা হলো। অথবা এটা আসতে পারে যে জেড ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটি বর্ণনা প্রমাণ। তাহলে আমরা লিখব বর্ণনার সুবিধার্থে যে যেহেতু বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা ধরে নিই, তাহলে মনে করি বা ধরি এ ও বি, এ ও বি যে কোনো দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন যেখানে অর্থাৎ ডি নট ডিভাইজন এ, এর মানে হচ্ছে যে এ হচ্ছে এখানে ভাজ্য আর ডি হচ্ছে ভাজক, অর্থাৎ ভাজ্য ডি দ্বারা, ভাজক দ্বারা বিভাজ্য নয়, এটা বুঝাইছি। তাহলে যদি এরকম হয়, যদি বিভাজ্য না হয়, তাহলে এখন আমরা ধরে নিতে পারি যেহেতু বিভাজ্য হবে না, তাহলে ধরি এ ইকুয়াল টু হচ্ছে আর নট এবং বি ইকুয়াল টু হচ্ছে কি আর 1। এটা ধরে নিলাম যে এ ইকুয়াল টু হচ্ছে আর নট এবং বি ইকুয়াল টু হচ্ছে আর 1, এবং নিম্নে নিজেদের সম্পর্কে এবং নিম্নে সম্পর্কটি ধারা সম্পর্কটি ধারা এক সেট অবশিষ্ট, মানে এক সেট যে ভাগশেষ অবশিষ্ট থাকবে তাই নির্ণয় করব। অবশিষ্ট হচ্ছে R2, R3, R4 Rn পর্যন্ত বা Rn+1, অর্থাৎ ভাগশেষগুলোর অবশিষ্ট n পর্যন্ত পাওয়ার জন্য আমরা কি করব, প্রক্রিয়াটি পুনঃ প্রয়োগ করে পাই। পাওয়ার জন্য ভাগ প্রক্রিয়াটি হবে ভাগ প্রক্রিয়াটি পূর্ণ মানে বারবার আর কি, যে পূর্ণ
পূর্ণ প্রয়োগ করে পাই, প্রয়োগ করি। পূর্ণ প্রয়োগ করে নিব। এখন যেহেতু পূর্ণ প্রয়োগ করে নিব, তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি আর নট। এবার আর নট ইজ ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R1 Q1 প্লাস R2, যেখানে ইউ 0 থেকে বা 0 সমান অর্থাৎ R2 এবং R2 থেকে R1 বড় থাকবে। আচ্ছা, এখানে আরেকটু আমি রাফে দেখাই দিতেছি যে এটা কি। আমরা ধরে নিই এ হচ্ছে কি, এ বা আর হচ্ছে ভাজ্য, আর নট হচ্ছে কি ভাজ্য, আর এখানে R1 ইকুয়াল টু হচ্ছে ভাজক এবং Q1 ভাগফল এবং R2 ভাগশেষ। তাহলে আমরা জানি কি ভাজ্য, ছোট থেকে পড়ে আসছি ভাজ্য সমান সমান কি, যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে কি ভাগ শেষ। তাহলে এটা কি, এটা ধারালো না যে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে কি ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, এটাই দাঁড়াইলো। যেখানে যেমন ধরো আরেকটা আমি একটা পৃষ্ঠায় দেখাই দিতেছি, এরকম যে ওটা 30, এখানে ভাজ্য হচ্ছে যেমন 30 ও 50 এর গসাগু নির্ণয়ের ক্ষেত্রে তাহলে এর গসাগু যখন নির্ণয় করি তখন কি হয়ে যায়, এরকম 30 ইউক্লিডীয় প্রক্রিয়া কি করি 50কে অর্থাৎ ভাজ্যকে 30 দ্বারা ভাজক দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে কি হয়, প্রথমে একবার যায় 30, তারপর এখানে কত থাকে 20, আবার 30কে একবার দেই তাহলে 20 হয়ে যায়, আবার তাকে কত 10, আবার কি হয়ে যায় ভাজ্যটা হয়ে যায় ভাজক, অত ভাগশেষটা এখানেরটা হয়ে যায় ভাজ্যকে আবার ভাগ করলে কত হয় 20, তো ভাগশেষ ছিল। এই যে এখানে একটা ধাপ লিখলাম, এখানে দেখেন প্রত্যেকবার এটা কি সমান না, যে ভাগশেষ থাকতেছে না, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে কি R2। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে এরকম। তাহলে এখানে শূন্য থেকে কিন্তু এই যে R2টা অর্থাৎ ভাগশেষটা কি থাকবে, বেশি থাকবে, এবং R1 কোনটা, এই যে ভাজ্যটা, এই ভাজ্যটা কি তার থেকেও বেশি থাকবে। এটাই হচ্ছে ধাপ প্রক্রিয়া, তো বুঝতে পারছেন। এখন এভাবে আমরা করে নেব, পরবর্তীতে ধাপতে এই যে এরকম হয়ে যাবে, দেখেন যে এখানে হয়ে যাবে কি Q1 অর্থাৎ এই যে ভাজ্যটা আর নট যেটা ছিল এটা এখন ভাজ্য হিসাবে, অর্থাৎ এটা হয়ে যাবে এখন কি, এটা হয়ে যাবে R1 হয়ে যাবে এখন, ঠিক না, আর এটা হয়ে যাবে কি, আর এটা হয়ে যাবে কি R2, আর এটা R3 হয়ে যাবে, এটা হয়ে যাবে কি Q2, এরকম প্রত্যেকটা ধাপে এরকম হতে থাকবে। তাহলে এটা থেকে আমরা বুঝতেই পারছি যে এই প্রক্রিয়াটা কিভাবে হয়। তাহলে পরবর্তী ধাপটা কি হবে R1, তাহলে R1 পরবর্তী ধাপেরটা কি ছিল, যে যখন R1 হয়েছিল আর নটের ক্ষেত্রে এটা, এখন এখানে R1 আছে, তাহলে R1 যদি হয় তাহলে ভাজকটা কত হবে, ভাজক হবে R2, এই যে R2 লিখলাম, তারপর ভাগফল কত হবে Q2,
আর প্লাস ভাগশেষ কত, এখানে ভাগশেষ হচ্ছে R3, এই যে দেখা যাচ্ছে R3। তাহলে এখান থেকে এরকম পর্যায়ক্রমে দাগটা চলতে থাকবে R3। কারণ এটা কিন্তু 0 থেকে বরাবর সমান থাকবে এবং কি R3টা 0 থেকে বড় এবং R3 থেকে কোনটা, অর্থাৎ ভাগশেষ থেকে ভাজ্যটা অবশ্যই কি থাকবে, বড় থাকবে। তাহলে এখানে কি হবে R2। এরকমভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। তারপর R2 ক্ষেত্রে যদি বার করি তাহলে এখানে কি হয়ে যাবে R3Q3 প্লাস R4, আর এখানে হয়ে যাবে R4 থেকে R3 বড় থাকবে। এরকমভাবে দাগটা কি থাকবে, চলতে থাকবে। তাহলে আমরা 2-3টা লাইন এরকম দিয়ে দেব। পরবর্তীতে দেখো Rn-2 এর জন্য কি হবে, অবশ্যই এখানে কি হবে যে n-1 এটা কমতে থাকবে। তাহলে q এর জন্য সেম টু একই প্রক্রিয়া থাকবে n-1 প্লাস, তাহলে এটা যদি n-1 এটা n-2, তাহলে এটা অবশ্যই n-1। আবার এটা থেকে, কারণ এটা থেকে এটা কি এক বেশি, কেননা এখানে যদি প্রত্যেকবার +1 দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যেতেছে, একই রকম হয়ে যেতেছে। পরবর্তীতে এটা কি থাকতেছে যে R4টা এখন কি হয়ে যাবে, এখানে ছিল R2, তাহলে এটা হয়ে যাবে n থেকে এটা কি একটা কমে যাবে, তাহলে Rn হয়ে যাবে শুধু। তাহলে এইটাও একই রকম থাকবে যে এখানে 0 থেকে Rn বড় থাকবে এবং Rn এর থেকে Rn-1টা বেশি বড় থাকবে। পরবর্তীতে আরেকটা লাইন আমরা করে দিই যে Rn-1 এর জন্য এটা আমরা কি পাবো, Rn পেয়ে যাব। কারণ এটা আমি দেখাই দিচ্ছি একটা লাইন যে কীরকম পাবে। যদি Rn প্লাস -2 এটার সাথে যদি +1 যোগ করে দিই তাহলে কত থাকে, দেখো Rn মাইনাস প্লাসে তো মাইনাসের 1 থাকবে, সেম টু যদি এটার সাথেও আরও 1 যোগ করে দিই তার মানে কি থাকতেছে Rn। এই প্রক্রিয়াটা, কারণ যেহেতু প্রতি ক্ষেত্রে এক বৃদ্ধি পাচ্ছে বা কমে যাচ্ছে, তাই জন্য কি এক বৃদ্ধি করে লিখে দিলাম। তাহলে বুঝতেই পারছেন যে এটা থেকে কি করে এটা আসলো n, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এরকম যে Rn+1 হয়ে যাবে, অর্থাৎ এখানে পরবর্তী লাইনটা এরকম থাকবে =0, যেখানে Rn+1 =0। সুতরাং তাহলে পরবর্তীতে দাগটা Rn-1 Rnqn কি হবে, 0 হয়ে যাবে। কারণ ভাগশেষে অর্থাৎ ইউক্লিডীয় প্রক্রিয়ায় দেখাই যাচ্ছে যে সর্বশেষ যে ভাগশেষটা আছে এটা কি 0 হয়ে যায়। তাই জন্য এটা আমরা কি লিখলাম, যেহেতু এক বৃদ্ধি পেয়ে গেল তার মানে এটার সমান আমরা কি ধরে নিলাম 0, কারণ শেষ পর্যায়ে কি হয়ে যাবে, এর মানটা 0 হয়ে যাবে। তাহলে আমরা সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি যে এই পৃষ্ঠায় আমি করে ফেলি তাহলে সুবিধা হবে বেশি। এই যে এখন পাইলাম, তাহলে এই যে এই প্রমাণটার মধ্যে আমরা কি পাইলাম যে a ও b এর সাধারণ ভাজক কত হইল Rn, সাধারণ ভাজক কত পাইল Rn, অর্থাৎ a b ইকুয়াল টু হচ্ছে Rn, অর্থাৎ a ও b এর গসাগু কত Rn। কেননা কারণ Rn দ্বারা কি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়। যেমন এখানে 10 হচ্ছে কি সর্বশেষ, তাহলে এই 10 দ্বারা কিন্তু দেখো প্রত্যেকটা ভাগশেষকে ভাগ করা যাইতেছে। যেমন 20কে ভাগ করা যায়, 10 দোকানে 20। সেম টু একই প্রক্রিয়ায় যদি আমরা 10 দ্বারা অর্থাৎ 30কে ভাগ করি তাহলেও কি হয়ে যাবে 3 10 30, তার মানে কি ভাগ করা যাচ্ছে। আবার যদি আমরা 50কেও ভাগ করি 5 10 50,
তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ যাইতেছে, তাই জন্য এর গসাগু কত হবে 10। সুতরাং এর ক্ষেত্রেও এ বি এর প্রত্যেকটা সংখ্যা যেহেতু ভাগ করা যাইতেছে, তার মানে আর এনই হবে কি এ ও বি এর গসাগু। এখন আমরা তো প্রমাণটা করে যে বর্ণনাটা করে ফেললাম, এখন আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ স্পষ্টত স্পষ্টত এখানে বলছে যে আমরা যে দাফগুলা পেলাম এগুলা এখন কি করব, উল্টা বাই লিখে যাব। দেখি কি কি পাইছি, যে না সরি ভাবে লিখে যাব R1। আমরা পাইলাম কি R0, তারপর হচ্ছে প্রথমে R0 পাইছি, তারপর R1, তারপর R2, তারপর R3, তারপর RN সরি ডট 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 কিছু দেওয়ার পরে কি RN-2, RN-1 পর্যন্ত পেয়েছিলাম। তারপর ডট 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 এরকম যাইতে থাকবে শেষ নেই। এখানে দেখেন, এখানে R1 বিলংস টু হচ্ছে জেড, মানে আর অনেক সকল মান কি থাকবে জেটের মধ্যে বিদ্যমান থাকবে। এবং 0 থেকে এর সীমা কি ছিল, 0 থেকে শেষ পর্যন্ত ছিল, তো 0 হচ্ছে শেষ সীমানা। এবং প্রথম যেটা পাইছিলাম সবচেয়ে বৃহত্তম কত পাইছিলাম R0, অর্থাৎ জেটের সকল মান 0 থেকে R0 এর সকল মান এর সকল মান এর সকল মান এর সকল সসীম মান সসীম মান এর মধ্যে বিদ্যমান থাকবে। কেননা কারণ 0 থেকে R0 পর্যন্ত, তার মানে কি এটা সসীম, এটা অসীম নয়। সুতরাং সুতরাং আর আই অসীম, আর আই ইজ ইকুয়াল টু আর আই, ফলে আর আই এর মান, সুতরাং আর আই এর মান এক সময় কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ফলে আর আই কখনো অসীম হতে পারে না। ধরি, তাহলে ধরে নেই যে আর আই সরি RN+1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা আমরা ধরে নিলাম, আগেও ধরছিলাম যে এটুকু সমান হচ্ছে কি 0। তাহলে এখন আমরা ওই যে আগের যে দাগগুলো দিয়েছিলাম ওইগুলাই উল্টা করে লিখে যাব। যে প্রথম পাইছিলাম একরা, কিন্তু এখন আমরা লাস্ট থেকে শুরুর দিকে যাব। তাহলে প্রথম লাস্টে কি ছিল RN-1 ইজ ইকুয়াল টু হচ্ছে RN3N। আচ্ছা, এটার জন্য আমরা পাইব কি, যেহেতু সকল অর্থাৎ যতগুলো সংখ্যা পাইছি সবগুলার ভাজক হচ্ছে কত RN, তার মানে কি এই সংখ্যাটা এই ভাজ্যটা কি দ্বারা আর দ্বারা বিভাজিত হবে। তার মানে আমরা লিখতে পারি RN ডিভাইজর অর্থাৎ RN-1। সেম টু একই প্রক্রিয়ায় যদি RN-2 ইকুয়াল টু লিখি তাহলে কি হবে, যে আর দ্বিতীয় ধাপটা RN-1 QN-1 প্লাস RN, এইটাও সেম টু কি থাকবে, যে RN দ্বারা RN-2 অর্থাৎ বিভাজ্য, অর্থাৎ RN ডিভাইজর
আর এন মাইনাস টু। সেম টু এরকমভাবে কয়েকটা ধাপ চলতেই থাকবে। পরবর্তীতে আমরা কি পাইছিলাম যে আর টু ইজ ইকুয়াল টু হচ্ছে আর থ্রি কিউ থ্রি প্লাস আর ফোর এখানেও কি হয়ে যাবে একই রকম আর এন অর্থাৎ আর টু দ্বারা আর টু আর এন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আর এন ডিভাইজর আর টু। সেম টু একই প্রক্রিয়ায় আর ওয়ান আর টু কিউ অর্থাৎ টু প্লাস হচ্ছে আর থ্রি এটাও ইমপ্লাইজ দিয়ে আমরা লিখতে পারি যে আর এন ডিভাইজর আর ওয়ান। সেম টু একই প্রক্রিয়ায় আর নট টু আর ওয়ান আর কিউ প্লাস হচ্ছে আর টু। এইটাও সেম টু কী হবে আর এন ডিভাইজর আর নট। যেহেতু আমরা সবকটা পেয়ে গেলাম, এখন লিখতে পারি যে এ ও ভি এর একটি সাধারণ ভাজক হচ্ছে, যেহেতু প্রত্যেকটাই, তাহলে আমরা লিখতে পারি যে এ সুতরাং এ ও বি এর সাধারণ ভাজক হলো সাধারণ ভাজক হলো আর এন। যেহেতু আর এন, তাহলে আমরা পরবর্তীতে ধরে নিব যে তাহলে এখন আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণটাতে করছি, কিন্তু এখন যে ভাগশেষগুলোও যে বিভাজিত হয়েছিল, এইটা আমরা কী করবো এখন প্রমাণ করবো। তাই জন্য আমাদের ধরে নিতে হবে এ ও বি এর সাধারণ ভাজক হলো ডি। তাহলে যদি আমরা ডি ধরে নিলাম ক্ষুদ্রতম একটা সংখ্যা, তাহলে অর্থাৎ ডি ডিভাইজর এ হবে, মানে কি এর মানে হচ্ছে এটা ডি দ্বারা বিভাজ্য হবে, এবং যদি এটা হয় তাহলে বি তো হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি ডি ডিভাইজর বি ইমপ্লাইজ, তাহলে এখানে ডি ডিভাইজর এ সমান আমরা কি পাইছিলাম, আমরা পাইছিলাম ধরে নিয়েছিলাম যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আর নট এবং বি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান। তাহলে এটা মান বসাই দিই, তাহলে এখানে কি লিখবো আর নট এবং ডি ডিভাইজর বি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান। এখন কিন্তু এটা যে পাইছিলাম, কিন্তু আর নট ইজ ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, আর নট ইজ ইকুয়াল টু পাইছিলাম আর ওয়ান কিউ ওয়ান প্লাস হচ্ছে আর টু, এটা পাইছিলাম। কিন্তু তাহলে এটা তো ডিভাইজিত হতে পারে, তাহলে এটা ডিভাইজর আমরা কি লিখতে পারি যে ডি, এইটাও কিন্তু, তাহলে এইখানে যে ভাগশেষটা আছে এই ভাগশেষটাও কি ডি দ্বারা বিভাজিত হবে, কারণ ডি হচ্ছে একটা সবচেয়ে ক্ষুদ্রতম একটা ভাজক। তাহলে আমরা এটাও ধরে নিতে পারি। আমি তাহলে ক্ষুদ্রতম লিখতে বলে গেছি যে এ ও বি এর সাধারণ ক্ষুদ্রতম ভাজক হচ্ছে ডি। তাহলে ক্ষুদ্রতম যদি ভাজক ডি হয়, তাহলে কি এই ভাগশেষটাও ডি দ্বারা কি যাবে বিভাজিত হবে। যদি ডি দ্বারা বিভাজিত হয়, তাহলে কি লিখতে পারি আমরা, লিখতে পারি যে অর্থাৎ ডি ডিভাইজর আর টু, মানে কি এই ভাগশেষটা আর টু হচ্ছে ডি দ্বারা বিভাজিত হবে। সেম টু একই প্রক্রিয়ায় যদি আমরা পরবর্তীটা লিখি, তাহলে কি লিখতে পারি যে আর নট, আচ্ছা পরবর্তীতে কি আছে আর ওয়ান সমান আর টু কিউ টু প্লাস আর থ্রি, এটাও কি হয়ে যাবে অর্থাৎ ডি দ্বারা আর থ্রিটাও বিভাজিত হইব। সেম টু একই প্রক্রিয়ায় যদি এরকম ধাপ কয়েকটা চলতে থাকে অনুরূপভাবে, তাহলে আর এন মাইনাস টু এটাও কি হয়ে যাবে আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান প্লাস হচ্ছে কি হয়ে যাবে আর এন এইটাও কি হয়ে যাবে, এই যে আর এনটাও ডি দ্বারা, অর্থাৎ ডি দ্বারা কি হয়ে যাবে বিভাজ্য, অর্থাৎ ডি ডিভাইজর আর এন।
লাস্টে কি ছিল, n-1 ধাপটা ছিল, তাহলে আর এন কিউ এন প্লাস হচ্ছে আর n প্লাস 1 ছিল কিন্তু লাস্টের ধাপটা, তাহলে এটা কি হয়ে যাবে, ইমপ্লাইজ দিয়ে আমরা লিখতে পারি ডিডি বাই জোর আর n প্লাস 1। তাহলে এই যে প্রথমে আমরা লিখছিলাম গ্রাফগুলা, যে ইউক্লিডীয় প্রক্রিয়ায় সাধারণত অর্থাৎ অবশেষ এক সেট কি পাওয়া যাবে, অবশিষ্ট R1 R2 R3 R4 এবং ডট 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 Rn প্লাস 1 পর্যন্ত অবশিষ্ট সবগুলোকে ভাজ্যক পাওয়া যাবে, যেগুলো সব বিভাজিত হবে। তাহলে আমরা শেষ পেয়ে গেলাম যে R2, তারপর ওইদিকে R1 R2 পাইছি, R3 পাইছি, ডট 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 Rnও পাইছি এবং Rn প্লাস 1ও কি পেয়ে গেছি। তাহলে আমাদের এখন প্রমাণ শেষ, যেহেতু আমরা সম্পূর্ণটা পেয়ে গেছি, তার মানে কি, সুতরাং লিখতে পারি যে সুতরাং অর্থাৎ ডি হচ্ছে কি আর এন এর থেকে, ডি হচ্ছে কি আর এন এর থেকে ছোট, অথবা ডি থেকে আর এন বড় হবে, তাই জন্য এটা বা সমান হবে এরকম লিখে দিলাম। তাহলে লিখতে পারি যে এ ও বি এর সর্ববৃহত্তম ভাজক হলো আর এন, এটা হচ্ছে সর্ববৃহত্তম, অর্থাৎ এ বি গসাগু হচ্ছে কি আর এন, এটাই। তাহলে ইউক্লিডীয় প্রক্রিয়াটি কি প্রমাণিত হয়ে গেল। তাহলে ইউক্লিডীয় ধাপে এটা আমরা একটা লিখে নিই যে অর্থাৎ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় কি হয়েছে, ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় শেষ শূন্য হবে, শেষ কত হবে, শূন্য হবে, প্রমাণিত হয়ে গেল। এই পর্যন্ত আজকে শেষ। যারা বুঝতে পারছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তীতে ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সবার প্রথম ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।